তা হ্যাঁ গা, কতদিন ধরে বলছি ঘরে চাল নেই ডাল নেই। আমি কি না এ বাড়ি ও বাড়ি ঘুরে এক মুঠো চাল ডাল এনে কোনো রকমে ফুটিয়ে রাখছি। তা এসব কথা কি কোনোভাবেই তোমার কানে ঢুকছে নে গো? ওই ঘাটের মরা জমিটাকে নিয়ে আর কতদিন পড়ে থাকবে? ও জমি তোমায় হাড়ে মাসে শেষ করে দেবে। এই আমি চললুম আমার বাপের ঘর, সব কিছু ঠিক হলে তবে আমায় এনো। ওই শুধু শুকনো রুটি আর দুমুঠো ফ্যানে ভাত খেতে খেতে আমার পেটে চড় পড়ে গেছে, আর আমি পারি নেকো। ও গিন্নি, নিচে রাগ করো কেন বলো তো? এই হলো বাবলু, ভীষণ কর্মঠ আর সরল এক চাষি। সকাল থেকে সন্ধে অবধি সে তার মাঠে পরিশ্রম করে চলে। তার আশা হলো সে কিছু ফসল ফলাবে আর তা থেকে করবে আয়। কিন্তু শেষ 2 মাসে তার জমির ফলন সেরকম না হওয়ায় সে এখন হতাশায় ভুগছে। ওরে বাবলু, আয় আমার হোটেলে আয়, পেটে দুমুঠো কিছু দে। সকাল থেকেই তো খেটে এত ঘাম জড়াচ্ছিস, অথচ পেটে তো একটা দানা পানিও নেই মনে হচ্ছে। আয় বাবা আয়, আমার হোটেলে আয়। তুমি যে কি বলো পিসি, আজ তুমি আছো বলেই গত 1 সপ্তাহ বিনা পয়সায় দুমুঠো পেটে কিছু পড়ছে। না হলে তো এই প্রাণটা শুকিয়েই মারা যেত বুড়ি পিসি। এই বুড়ি পিসির এই গ্রামে একটা ভাতের হোটেল আছে, যে হোটেলে খুব কম পয়সায় খুব সুস্বাদু খাবার পাওয়া যায়। এই বুড়ি পিসির হোটেলেই গত 7 দিন ধরে বাবলু পেট ভরে খাচ্ছে, কারণ তার কাছে যে 1 টাকাও নেই যে সে বুড়ি পিসিকে দেবে। আরে কর্তামশাই যে এই ভর দুপুরে কোথায় চললেন? গিন্নি মাঝে বাড়ি নেই শুনলাম, তা খাওয়া দাওয়া কিছু করেছেন? না রে বাবলু, আজ এখনো পেটে তেমন কিছু পড়েনি। তা তুই কোত্থেকে আসছিস? আগে কর্তামশাই, এই কাছেই এক বুড়ি পিসির ভাতের হোটেল আছে। আহ, বড়ই সুস্বাদু রান্না করে বুড়ি পিসি। তা আপনি যদি কিছু না মনে করেন, তাহলে আজকের দুপুরের মধ্যাহ্ন ভোজটা আপনি বুড়ি পিসির হোটেলেই করতে পারেন। আশা করি আপনার মন আজ জুড়িয়ে যাবে। বুড়ি পিসির হাতে যে কি জাদু আছে কর্তামশাই, তা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। তা চলুন আমার সাথে। জানেন তো কর্তামশাই, বুড়ি পিসির কাছে পয়সা না দিলেও খালি পেটে বুড়ি পিসি কখনো কাউকে ফেরত পাঠায় না। বাবলুর থেকে বুড়ি পিসির হোটেলের এত প্রশংসা শোনার পর জমিদার মশাই ঠিক করেন যে আজ দুপুরের মধ্যাহ্নভোজ তিনি বুড়ি পিসির হোটেলেই সারবেন। হ্যাঁ রে বাবলু, এই গাঁয়ে যে এমন হোটেল আছে তা তো আমি আগে জানতুম না। এই বলে জমিদার বাবু বাবলুর সাথে শেষমেশ পৌঁছে যায় বুড়ির হোটেলের সামনে। সেখানে গিয়ে তো জমিদার বাবু একেবারে অবাক। এ কি রে বাবলু, এ বাড়ি যে আমরা পেতনির বাড়ি বলে জানি রে। আমরা যে গোটা গ্রামকে নিষেধ করেছি এই বাড়ির সামনে আসতে, এই বাড়িকে তুই কি করে হোটেল বলছিস? পালা এখান থেকে। এই কথা শুনে প্রাণপণে বাবলু আর জমিদার মশাই ওইখান থেকে পালাতে শুরু করে। এ কি বলছেন জমিদার মশাই? আমি যে গত 7 দিন ধরে বিনা পয়সায় এই বুড়ি পিসির হোটেলে খেয়ে চলেছি। আজ দুপুরে যা ঘটল তা ভেবে বাবলু সত্যি আতঙ্কিত, কিন্তু তার হাতে যে করারও কিছু নেই। তার পেটে খিদে ছুঁচোয় ডন মারছে যে, অথচ বুড়ি পিসির ভাতের হোটেলে আজ যে যাওয়ার কোনো রকম উপায় নেই। রাস্তার হঠাৎ এক ডাকে বাবলু থমকে দাঁড়ায়। ও বাবলু, ওভাবে চলে যাচ্ছিস কোথায় বাবা? আজ দুমুঠো খাবি না আমার হোটেলে? আমি যে তোর জন্যই অপেক্ষা করছি রে। না, না মানে আমার ঠিক খিদে নেই গো পিসি। ও, তার মানে আমার এই হোটেলের সত্যিটা তুই জানতে পেরেছিস তাই না বাবা? তবে আয় আমার সাথে। আসল সত্যিটা জানার জন্য বুড়ি পিসির সাথে বাবলু সেই রাতে ঢুকে পড়ল বুড়ি পিসির ঘরের ভিতর। এরপরই বুড়ি পিসি তাকে বলতে শুরু করে যে সেই রাতে ঠিক কি হয়েছিল তার আর তার বরের সাথে।
প্রথমে কিছুটা ভয় পেলেও পরে অবশ্য বাবলু মনে অনেক সাহস নিয়ে বুড়ি পিসির সাথে বসে পড়ে সেই রাতের কথা শুনতে। গিন্নি, আমরা তো কারোর সাথে কোনো প্রতিযোগিতায় নামিনি গো। আমাদের উদ্দেশ্য শুধু এই গাঁয়ের গরিব মানুষগুলো দুমুঠো যেন দুবেলা পেট পুড়ে খেতে পায়। তা বলে হারান কেন যে আমাদের সাথে এমনটা করছে তা বুঝি না। ও অকারণেই মিছে কথা গাঁয়ের মানুষদের কাছে বলে বেড়াচ্ছে আমরা নাকি আমাদের হোটেলে পচা গন্ধ খাবার খাওয়াই। আমি আজ একবার ওর সাথে কথা বলতে যাব, জানতে যাব আমরা ওর কি ক্ষতি না করেছি। গিন্নি, আমরা যে নিঃসন্তান, এই গাঁয়ের মানুষগুলোকে আমরা যে নিজেদের সন্তান স্নেহেই ভালোবাসি গো। তাই ওদের জন্য কষ্টে বুক কেঁপে ওঠে। তাই জন্যই আমি কম টাকায় ওদের জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করেছি। ধীরেনবাবু আর তার স্ত্রী এনারা দুজন মিলে এই গ্রামে একটা ছোট হোটেল খুলেছেন। সেই হোটেলে তারা গ্রামের গরিব মানুষদের কখনো কখনো বিনা পয়সাতেও পেট ভরে খাবার খাওয়ায়। আর হারান হলো আর একজন, যার আরেকটি হোটেল আছে এই গ্রামেতেই। গ্রামের মানুষরা সকাল থেকে রাত অবধি ধীরেনবাবুর হোটেলে লাগায় ভিড়, কারণ অনেক সময় ধীরেনবাবু তাদের বিনা পয়সায় খাবারও খেতে দেন। কিন্তু এই যে হারান, একে তো তার হোটেলের খাবার অনেক নীচ প্রকৃতির, তার ওপর তার দামও অনেক চড়া। সেই জন্যই লোকেরা হারানের হোটেলের গায়ে ঘেঁষে না। বাবা হারান, তুই যে আমার ছেলের মতো রে বাবা। তাহলে এই গ্রামের গরিব মানুষদের এভাবে আজে বাজে কথা আমার হোটেলের ব্যাপারে কেন বলছিস রে বাপ? এমনটা করিস না রে বাবা। আরে ধীরেন খুড়ো যে, আমায় জ্ঞান দিতে এসেছো নাকি? শোনো, একটা কথা বলে রাখি, এই হারান কাউকে ডরিয়ে চলে না। আমাকে বেশি জ্ঞান দিও না, বুঝলে খুড়ো? নিজের জ্ঞান নিজের কাছেই রাখো। পাঁচু, এই খুড়োকে একটু ভালো করে বুঝিয়ে দে তো। হারানের সাথে পাঙ্গা নিলে তার ফল কোনোভাবেই ভালো হবে না। বুঝিয়ে দে, একটু ভালোভাবে বুঝিয়ে দে। এই যে খুড়ো, কালকের মধ্যে দোকানের ঝাঁপটা বন্ধ করে দাও, বুঝলে কিনা বটে? নইলে রাত পর্যন্ত টের পেয়ে যাবে আমি ঠিক কে। ধীরেনবাবু বাড়ি ফিরে যাওয়ার পরই পাঁচুর ডাক পড়ে হারানের কাছে। হারান, এই খুড়োর দোকান যদি চলতেই থাকে আমাদের ব্যবসা কিন্তু খুব শিগগিরই লাটে উঠবে। তোকে আজ রাতেই এই খুড়োকে শায়েস্তা করতে হবে, কি বুঝলি কিনা? পারবি তো? ঠিক যেমনটা বলছি তেমনটা করবি, বুঝলি পাঁচু? তারপর তোর ব্যবস্থা আমি ঠিক করে দেবো। এখন যা এখান থেকে। হারানের কথা মতো পাঁচু সেই রাতেই ধীরেন খুড়োকে শায়েস্তা করার ব্যবস্থা নেয়। আর সেই মতোই সেই রাতে পাঁচু পৌঁছে যায় ধীরেন বাবুর বাড়িতে। ও খুড়ো, দুমুঠো ভাত হবে গো, বড্ড যে খিদে পেয়েছে গো খুড়ো। ও গো শুনছো? এত রাতে কে যেন ডাকছে গো। তুমি এক কাজ করো, এখান থেকেই বলে দাও সব খাবার শেষ হয়ে গেছে, বুঝলে কি না? এত রাতে আর বাইরে যাওয়ার দরকার নেই। শুনছো গো? যেওনি কো যেওনি, ভিতর থেকেই বলে দাও। ধীরেনবাবু তার স্ত্রীর কোনো কথা না শুনেই বেরিয়ে যায় ঘরের বাইরে। কিন্তু বাইরে গিয়ে ধীরেনবাবু একদম অবাক হয়ে যায়, কারণ সেখানে আর কেউ না, ছিল পাঁচু। তারপরই পাঁচু চড়াও হয় ধীরেনবাবুর ওপর। হঠাৎই কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ে ধীরেনবাবুর শরীরটা। আর ঠিক সময়ই তার স্ত্রী ছুটে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। ওরে পাঁচু, কি করলে তুই এটা রে? আমরা তোর কি ক্ষতি করেছি রে পাঁচু? তোর খুড়ো যে পড়ে গেল, ওকে একটু ধর না রে পাঁচু, ওকে একটু হসপিটালে নিয়ে যা না রে পাঁচু, শোন না রে পাঁচু। তারস্বরে চিৎকার করতে করতে ধীরেনবাবুর স্ত্রীর শরীরটাও মাটিতে লুটিয়ে পড়ে গেল। ধীরেনবাবু মুক্তি পেলেও মুক্তি পেলেন না তার স্ত্রী। তার অতৃপ্ত ক্ষোভ রয়ে গেল। সেই ক্ষোভ হলো প্রতিশোধের ক্ষোভ, কারণ অকারণে
আজ তাকে আর তার স্বামীকে মারা যেতে হয়েছে যে। এদিকে এই পাপ কর্ম করার জন্য পাঁচুকে হারান এক বস্তা টাকা দিয়ে বলেছে প্রায় 1 মাসের মতো তাকে গা ঢাকা দিতে। তাই সে মনের আনন্দে আজ রাতেই সেই টাকা নিয়ে যাচ্ছে গাঁয়ের জঙ্গলের মধ্যে দিয়ে। কি রে পাঁচু, কোথায় যাচ্ছিস? আমার হোটেলে এক মুঠো ভাত খেয়ে যাবি না? তোর যে বড্ড খিদে পেয়েছিল বললি। আয় আয়, তোকে এক মুঠো ভাত আমি খুব আদর করে খাওয়াই। পেতনিকে দেখে পাঁচুর তো আত্মারাম খাঁচা। সে সেখান থেকে প্রাণপণে দৌড় দেয়, যেভাবেই হোক তাকে প্রাণে বাঁচতে হবে যে আজ। আজও যে আমার আত্মার তৃপ্তি হয়নি রে বাবলু। আমি যে আজও বসে আছি, কবে যে ন্যায় পাবো তার আশায় রে বাবলু। সব কথা শুনে বাবলু শেষে বুড়ি পিসিকে আশ্বাস দেয় যে যেভাবেই হোক তার সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের সে ন্যায় দিয়েই ছাড়বে। তাই সে সবার প্রথম যাচ্ছে জমিদার বাবুকে সমস্ত কথা বলতে, কারণ বাবলু বিশ্বাস করে এই গ্রামের যে জমিদার উনি ভীষণ ভালো মনের মানুষ। কারোর ওপর এমন অন্যায় হয়েছে শুনলে উনি তার ন্যায় করেই তবে ছাড়বেন। কর্তামশাই, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে, যদি আজ্ঞা দেন তাহলে বলতে পারি? এরপরই বাবলু সেই বিভীষিকাময় রাতের কথা বুড়ি পিসির জীবনের বলতে শুরু করেন জমিদার মশাইকে। কর্তামশাই, আমার বুড়ি পিসি যে খুব কষ্টে আছে, আপনাকে এর একটা বিহিত আজকের মধ্যেই করতে হবে। আমি আমার বুড়ি পিসিকে এভাবে কষ্টের মধ্যে আর দেখতে পাচ্ছি না। আমি চাই আমার বুড়ি পিসি এবার মুক্তি পাক। দয়া করে আপনি কিছু একটা করুন কর্তামশাই। এদিকে এ কথা শেষ হওয়ার পরই কর্তামশাই আর বাবলু তারা দুজনে মিলে পৌঁছে যায় হারানের হোটেলে। সেখানে গিয়ে তারা হারানকে ডাকে এবং কর্তামশাই হারানকে ভালোভাবে বুঝিয়ে বলেন যে কাজ হারান করেছে তার জন্য এবার সে উচিত শিক্ষাই পাবে। এসব আপনি কি বলছেন কর্তামশাই? আপনার কি মনে হয় হারান এসব কাজ করতে পারে? আপনি তো আমাকে এত বছর ধরে এই গ্রামে দেখছেন, এরপরও আপনি আমাকে এইভাবে দোষারোপ করছেন। শোনো হারান, আমি আমার যা কথা সেই সব কিছু তোমায় জানিয়েছি। একবার তুমি এবার পাঁচুকে ডাকো তো দেখি। এরপরের সমস্ত কথা আমি পাঁচুর সাথে বলবো। আর সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিভাবে বাঁকাতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে। পাঁচুকে কিছুটা চাপ দিতেই গল গল করে জলের মতো সব সত্যি ওগড়াতে থাকে পাঁচু, কারণ সে যে জানে সেই রাতের বিভীষিকাময় স্বপ্ন। কর্তামশাই, চলুন, আমাদেরকে দ্রুত এদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে। হারান আর পাঁচু যে কাজ আর অন্যায় করেছে তা খুবই বিপজ্জনক আর খারাপ। এদের উচিত শিক্ষা না দেয়া পর্যন্ত আমার শান্তি হবে না। অভিযোগ দায়ের করতে বাবলুকে নিয়ে থানায় পৌঁছায় জমিদার বাবু। কি ব্যাপার জমিদার বাবু, আমি আপনাদের ঠিক কিভাবে সাহায্য করতে পারি যদি একটু বলতেন? পুলিশ কর্তা, আমার এই গ্রামে বেশ কিছু অপরাধীদের সন্ধান আমি পেয়েছি। তারা কিছু চরম অপরাধ করেছে। আপনার কাছে আমার একটাই অনুরোধ, এই ধরনের অপরাধ যারা করেছে তারা যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পায়। আমি আপনাকে সমস্ত কিছু খুলে বলছি। এরপর জমিদার বাবু সমস্ত কিছু জানান পুলিশ অফিসারকে, আর পুলিশ অফিসার তারপরই বাবু, হারান বাবু আছেন? হারান বাবু, যেখানেই থাকুন একটু বাইরে আসবেন তো, আপনার সাথে আমার কিছু কথা আছে। হারান বাবু, পাঁচু, কেউ আছেন? যদি থেকে থাকেন শিগগির বাইরে বেরিয়ে আসুন। যদি না আসেন আমি কিন্তু যথাযথ ব্যবস্থা নেব বলে দিলাম। পুলিশ অফিসারকে নিজের হোটেলে দেখে একেবারে ঘাবড়ে গেলেন হারান। কি ব্যাপার পুলিশ কর্তা, আপনি আমার হোটেলে কি ব্যাপার?
আমি কিছু করিনি। পাঁচু কিছু করেনি। বিশ্বাস করুন, আমরা দুজনে কিছু করিনি। আমরা কিছু জানি না। পুলিশ কর্তা, একবারটি আমার কথাটা শুনুন। আমরা নির্দোষ। আমরা কিচ্ছু করিনি। থানায় আসার পর হারান আর পাঁচু তাদের সমস্ত অপরাধ স্বীকার করে নেয়। সেই মতোই যাবজ্জীবন সাজা হয় তাদের। আর সেই মতোই জমিদার আর বাবলু এসেছেন পুলিশ অফিসারকে ধন্যবাদ দিতে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পুলিশ কর্তা, অপরাধীর যোগ্য শাস্তি হওয়ার জন্য। ওরে বাবলু, তুই যে আমায় আজ চিরতরে মুক্তি দিলি রে বাবা। আজ যদি আমার সন্তান থাকতো তাহলে সে তোর মতোই একই কাজ করতো। আজ থেকে আমি যে তোকে নিজের সন্তান হিসাবে মেনে নিলাম। অনেক ধন্যবাদ রে বাবা। এই রূপে আমি তোমায় মেনে নিতে পারছি না যে পিসি, তুমি যে আমার বুড়ি পিসি। বাবলু ওই রকম ভাবে ভয় পাচ্ছে দেখে শেষমেশ বুড়ি পিসি তার নিজের রূপে আবার ফিরে এলো। ওরে বাবলু রে, তুই আজ যা করলি, আমি যে আজীবন তোর কাছে ঋণী রয়ে গেলাম রে বাবলু। আমি তোর এই ঋণ জীবনেও ভুলবো না রে বাবা। তুই ভালো থাকিস, আমার আশীর্বাদ তোর সাথে সব সময় থাকবে রে বাপ। এই মা বাপ মরা ছেলেটাকে তুমি যে ভালোবাসা দিয়েছো, সেই ঋণ যে আমি 7 জন্মেও শেষ করতে পারবো না গো পিসি। তুমি যেখানেই থেকো ভালো থেকো। ঈশ্বর যেন তোমায় মুক্তি দেন, আর পরের জন্মে আমায় যেন তোমার সন্তান করে পাঠান। আমি এই প্রার্থনায় চিরকাল ঈশ্বরের কাছে করে যাব।